আল্লাহ, আমি কতই না দুর্ভাগা। আজ এই গরিবের ঘরে এক পুত্র জন্ম নিয়েছে। আজ পর্যন্ত আমি আমার স্ত্রীকে একটুও সুখ দিতে পারিনি। তাহলে আমি কিভাবে আমার পুত্রের ভালো প্রতিপালন করব? আমাকে সাহায্য করুন হে আল্লাহ, আমাকে একটু সাহায্য করুন। ললিতপুর রাজ্যে ছোট্ট গ্রাম রওনাতে থাকত এক গরিব মানুষ, নাম তার রহিম। যা কাজ পেত তাই করত, আর কোনো রকমে নিজের আর স্ত্রীর পেট চালাত। নিজেদের এই দারিদ্র্যের কারণে স্বামী স্ত্রী দুজনেই খুব দুঃখে ছিল। এই দারিদ্র্যের মধ্যেই তাদের একটি সন্তান জন্মালো। তারা তাদের ছেলের নাম রাখল রাজু। শোনোজি, আগে আমরা দুজন ছিলাম, তখনই পরিবারে খরচ চালানো কঠিন ছিল। এখন আল্লাহর দয়ায় আমরা 3 জন হয়েছি। তাই আমি একটা কথা ভেবেছি। কথা ভেবেছ তুমি ফাতেমা? আমি বলি কি, আজ থেকে আমিও ক্ষেত খামারে কাজ করতে যাব। ফাতেমা, আমাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেছে, আর আজ পর্যন্ত আমি তোমাকে কোনো সুখই দিতে পারিনি। তুমি দুঃখী কেন হচ্ছ গো? দুঃখ সুখ তো জীবনে আসতেই থাকে, আর আমরা এক গাড়ির 2টো চাকা, দুজনকেই সমানভাবে চলতে হবে, তবেই তো সংসার ভালোভাবে চলবে। হ্যাঁ ফাতেমা, তুমি ঠিকই বলছো। এসবই পূর্বজন্মের পাপের ফল। 12 বছরে তো আবর্জনার স্তূপের দিনও ফেরে। তাহলে আমরা এমন কি পাপ করেছি যে দারিদ্র্য আমাদের সাথে লেগেই রইল? রহিম, তোর ছেলে বড় হয়েছে, একে পড়াস না কেন? আপনি তো আমার আর্থিক পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত। এমন কঠিন পরিস্থিতিতে আমি কিভাবে চাঁদাকে করাতে পারি? যাই হোক রহিম, তোর শরীরে যতই কষ্ট হোক, যেভাবেই হোক, রাজুকে অবশ্যই পড়া। ওকে পড়ালেই তোর দারিদ্র্য দূর হবে, দূর হবেই হবেই। তৎক্ষণাৎ দিনদার চোখ খুলে গেল এবং সে ভাবতে লাগল, এ আমি কেমন স্বপ্ন দেখলাম। সকালে যখন সে তার স্ত্রী ফাতেমার সাথে রাতের স্বপ্নের কথা আলোচনা করল, তখন ফাতেমা বলতে লাগল, শোনো না গো, তুমি রাজুকে নিয়ে আজই বিশাখানগরীতে চলে যাও। বিশাখানগরী? কিন্তু ওখানে কেন? বিশাখানগরীতে দিলদার নামের এক বিদ্বান থাকেন। শিক্ষা জগতে তার খুব নাম আছে। তুমি রাজুকে শিক্ষা অর্জনের জন্য তার কাছেই নিয়ে যাও। কিন্তু ফাতেমা, এই কাজের জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। কোথা থেকে আসবে সেই টাকা? এর জন্য তুমি জামদাদ সাহেবের কাছে চলে যাও। গ্রামে ওই তো একমাত্র মহাজন। চান্দার শিক্ষার জন্য ওর কাছ থেকে তুমি ঋণ নাও। ফাতেমা, জামদাদ এক অত্যাচারী মহাজন। সে সবসময় গরিবদের শোষণ করে। সে অনেক বেশি সুদে ঋণ দেয় এবং সময় মতো ঋণ শোধ না করলে সে খুব নিষ্ঠুর হয়ে ওঠে। এছাড়া আর তো কোনো দ্বিতীয় পথও নেই গো। যাই হোক, যখন তুমি স্বপ্ন দেখেছ, শিক্ষা দিতে বলেছেন, তাহলে আমরা আমাদের ছেলেকে অবশ্যই শিক্ষা দেব। তুমি সেই মহাজনের কাছ থেকে ঋণ নেওয়ার কথা বলছো? কিন্তু ঋণ নেওয়ার জন্য আমাদের কাছে বন্ধক রাখার মতো কি আছে? জামদাদ তো কোনো জিনিস বন্ধক না রেখে কাউকে ঋণ দেয় না। সেই তুমি চিন্তা করো না, এর উপায়ও আমি ভেবে রেখেছি। তুমি এক কাজ করো, আমাদের এই কুঁড়ে ঘরটা ওর কাছে বন্ধক রেখে এসো। কি বলছো তুমি ফাতেমা? মাথা লুকানোর এটাই তো আমাদের একমাত্র আশ্রয়। আল্লাহ না করুন যদি এটাও কেড়ে নেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? ভালো কথা ভাবনা চিন্তা করো গো। আল্লাহ যা করবেন ভালোই করবেন। সেই দিন রহিম জামদাদ সাহেবের বাড়িতে পৌঁছল এবং বলতে লাগল, আসসালামু আলাইকুম জামদাদ সাহেব। হ্যাঁ, বলো রহিম, কেন আসা হলো? আসলে জামদাদ সাহেব, একটা দরখাস্ত নিয়ে এসেছি আপনার কাছে। বলো রহিম, তোমার কি দরখাস্ত? জামদাদ সাহেব, আমার একটু ঋণ দরকার ছিল। আমি আমার ছেলেকে পড়াতে চাই, এর জন্য আমার ঋণ দরকার। ও, তাহলে তুমি ঋণ নেবে? কিসের উপর? আরে মানে, বন্ধক রাখার মতো তোমার কাছে কি আছে? জামদাদ সাহেব, আপনি তো জানেনই আমি কত গরিব।
সবকিছু মিলিয়ে শুধু একটা কুড়ে ঘরই আছে আমার কাছে, সেই কুড়ে ঘরটাই আপনার কাছে বন্ধক রেখে দেব। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে রহিম, আমি তোমাকে 100টি রূপার মুদ্রা ধার দিতে পারি। পুরো 10 বছরের সময় দিচ্ছি আমি তোকে। যদি এই 10 বছরের মধ্যে তুই আমার ঋণ শোধ করতে না পারিস, তবে তোর কুড়ে ঘর আর জমি আমার হবে। রাজি তো? আল্লাহ আপনার ভালো করুক জামদাদ সাহেব। রহিম তার ছেলে রাজুকে সাথে নিয়ে সেই দিন বিশাখা নগরীর দিকে রওনা দিল। লম্বা পথ পাড়ি দেওয়ার পর রহিম ও রাজু বিশাখা নগরীতে দিনদার গুরুর আশ্রমে পৌঁছল এবং বলতে লাগলো, জনাব আসসালামু আলাইকুম। কোথা থেকে এসেছো তোমরা? মাস্টারজি, আমি ললিতপুর রাজ্যের ছোট গ্রাম রনেকে থাকি। আমার নাম বিন্ডা, আর এ আমার ছেলে রহিম। আমি আমার ছেলে রাজুকে আপনার কাছে শিক্ষা দিতে চাই, আর এই উদ্দেশ্যেই আমি ওকে আপনার কাছে এনেছি। কি আছে এই থলেতে? এতে 100টি রূপার মুদ্রা আছে মাস্টারজি। আমি কোনো রকমে এর ব্যবস্থা করতে পেরেছি, এর বেশি আর আপনাকে দিতে পারবো না গো। আমি গরিব, আমার ছেলেকে শিক্ষা দিতে অস্বীকার করবেন না। বড় ভোলা মানুষ মনে হচ্ছে, একে নিরাশ করা ঠিক হবে না। আমি তোমার ছেলেকে অবশ্যই পড়াবো। রহিম, তোমার পুত্র 10 বছরের জন্য আমাদের আশ্রমে থাকবে, তবেই ওর শিক্ষা সম্পূর্ণ হবে। রহিম তার ছেলে রাজুকে মাস্টার মশাইয়ের গুরুকুলে রেখে রহিম আর ফাতেমার দৈনন্দিন জীবন আগের মতোই চলতে লাগলো। এদিকে রাজু মাস্টার গুরুর কাছে শিক্ষা পেতে শুরু করলো। দশ বছর কখন কেটে গেল বোঝাই গেল না। তখন গুরুজি বলতে লাগলেন, রাজু, আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হলো। তুমি আমাদের শিষ্যদের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্র। এ নিয়ে আমরা সর্বদা গর্বিত থাকব। রাজু, এবার তুমি তোমার বাবা মায়ের কাছে ফিরে যাও। তোমার অপেক্ষায় না জানি তারা কতদিন ধরে পথ চেয়ে আছে। সে সেই দিনই নিজের গ্রামের দিকে রওনা দিল এবং লম্বা পথ পাড়ি দিয়ে নিজের গ্রাম রওনাকে পৌঁছল। বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবা? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে ছেলে? আমি রাজু বাবা, আপনার ছেলে। তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমি মাস্টারের অনুমতি নিয়েই ফিরেছি। আরে শুনছো, তুমি কোথায়? ফাতেমা, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের ছেলে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বাইরে এলো এবং রাজুকে দেখে খুব খুশি হলো। ফাতেমার খুশির আর কোনো ঠিকানাই ছিল না। ফাতেমা, এখন আমাদের আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের ছেলে এখন চাকরি করবে এবং আমাদের বৃদ্ধ বয়সও ভালোভাবে কেটে যাবে। পুরো 10 বছর তো কেটে গেছে। চলো ভাই, এখন রহিমের কাছ থেকে রূপার মুদ্রা ফেরত নেওয়ার সময় এসেছে। মনে হচ্ছে রহিমের ছেলে পড়াশোনা শেষ করে ফিরে এসেছে। আরে, আপনি জামদাদ সাহেব, আপনি আমাকে ভুলে যাননি? আপনি কোন ভোলার জিনিস নাকি? তোমার বাবা মা কোথায় রাজু? রাজু এই কথা শুনে চুপ করে রইল। এটা দেখে জামদাদের মেজাজ চড়ে গেল। আরে, বলছো না কেন? তোমার বাবা মা কোথায়? শুনুন জামদাদ সাহেব, আমার বাবা জীবিত গাছ কাটতে এবং মৃত গাছ রোপণ করতে গেছেন, আর আমার মা বাতাস বেচতে আর রূপা কিনতে গেছেন। রাজু আবার আগের কথাটিই বলল।
যা শুনে জামদাদ ভীষণভাবে বিরক্ত হলো। মনে হচ্ছে চান্দা প্রয়োজনের চেয়ে বেশি পড়ে এসেছে, তাই এমন কথা বলে আমাকে বোকা বানাচ্ছে। মনে হচ্ছে ছেলেটা খুব চালাক, এর সাথে চালাকি করেই কাজ নিতে হবে। রাজু, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমার বাবা 10 বছর আগে এই কুড়ে ঘরটা বন্ধক দিয়ে আমার কাছ থেকে 500টি রূপার মুদ্রা ধার নিয়েছিলেন। 10 বছর কেটে গেলেও সেই মুদ্রাগুলো আমাকে ফেরত দেননি। আজ আমি আমার মুদ্রা নিতে এসেছি। যদি তুমি সত্যি সত্যি বলে দাও তোমার বাবা মা কোথায়, তাহলে তাহলে কি করবেন আপনি জামদাদ সাহেব? হ্যাঁ, আমি ঋণ মাফ করে দেব। তুমি শুধু বলো তোমার বাবা মা কোথায়। অর্থাৎ আপনি ঋণ মাফ করে দেবেন? জামদাদ সাহেব, আমি আপনার কথায় বিশ্বাস করব কিভাবে? আরে, আমি পৃথিবী আর আকাশকে সাক্ষী বানাচ্ছি যে যদি তুমি আমাকে এটা বলে দাও যে তোমার বাবা মা এই মুহূর্তে কোথায়, তাহলে আমি ধারের মুদ্রাগুলো ফেরত চাইব না। দেখুন জামদাদ সাহেব, এই পৃথিবী আর আকাশ কথা বলতে পারে না, তাই এদের সাক্ষী বানানো যায় না। যদি আপনি কোনো জীবিত প্রাণীকে সাক্ষী বানান, তাহলে আমি আপনার কথা মানব। জামদাদের চোখ তার কুড়ে ঘরের ওপরে বসে থাকা প্রজাপতির ওপরে পড়ল এবং সে বলতে লাগলো, হ্যাঁ, তাহলে শোনো, আমি এই প্রজাপতিকে সাক্ষী মেনে ওয়াদা করছি যে যদি তুমি আমাকে তোমার বাবা মার ঠিকানা বলে দাও, তাহলে আমি তোমার বাবাকে দেওয়া ধার মাফ করে দেব। এই তো হলো কিছু কথা। এবার শুনুন, আমি আপনাকে বলেছিলাম যে বাবা জীবিত গাছ কাটতে আর মৃত গাছ রোপণ করতে গেছেন। এর মানে হলো তিনি গাছ কেটে কোনো বাড়ির সামনে বেড়া লাগাতে গেছেন। আর আমি বলেছিলাম যে আমার মা বাতাস বেচতে আর রূপা কিনতে গেছেন। আমার কথার মানে ছিল যে তিনি পাখা বেচতে এবং বিক্রি থেকে পাওয়া টাকায় তেল কিনতে গেছেন, যাতে ঘরে চাঁদের আলোর মতো আলো হয়। হ্যাঁ, তুমি সত্যিই বুদ্ধিমান রাজু। ঠিক আছে, এবার আমি চলি। শালা, তুই আজ পর্যন্ত অনেক সরল সাদা আর গরিব মানুষকে নিজের শিকার বানিয়েছিস। দেখ এবার তুই আমার জালে কিভাবে ফাঁসিস। বাবা, জামদাদ সাহেব এসেছিল। বাবা, আপনি ঘাবড়াবেন না, আমি এসেছি তো। ওই সুদঘোর জামদাদের সাথে আমি বোঝাপড়া করে নেব। কিন্তু তুমি কিভাবে বেটা? জামদাদ তো খুব চালাক। আল্লাহ যা চাইবেন তাই হবে, এবং তিনি ঠিকই করবেন। পরের দিন জামদাদ আবার এসে হাজির হলো এবং সেদিনও চান্দাই ঘরে ছিল। তা জামদাদ, আজ কেন আসা হলো? আরে, নিজের ধার চাইতে এসেছি। কোথায় তোমার বাবা মা? তুমি কোন ধারের কথা বলছো জামদাদ? ও আচ্ছা, সেই ধার যেটা গতকাল তুমি মাফ করে দিয়েছিলে, তাই না? কি? আমি কখন মাফ করলাম? তুমি মিথ্যা বলছো রাজু। জামদাদ, কথা ঘুরিও না। যখন ঋণ মাফ হয়ে গেছে, তাহলে ফেরত দেবার প্রশ্ন কেন উঠছে? রাজু, আমি তোকে আর তোর বাবাকে রেহাই দেব না। আমি দরবারে তোদের দুজনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে যাব। সেই দিনই জামদাদ দরবারে পৌঁছল এবং বলতে লাগলো, আসসালামু আলাইকুম মহারাজ, আমার বিচার করুন। জামদাদ, তোমাকে কে বিরক্ত করতে পারে বলো? মহারাজ, গ্রামের রহিম 10 বছর আগে আমার কাছ থেকে 500টি রূপার মুদ্রা নিয়েছিল, কিন্তু এখন চাইলে তার ধূর্ত পুত্র সরাসরি অস্বীকার করছে। রাজু আর রহিমকে দরবারে ডেকে পাঠানো হলো এবং মহারাজ বলতে লাগলেন, রহিম, এটা কি ব্যাপার? ক্ষমা করুন মহারাজ, বাবার পক্ষ থেকে আমি জবাব দেব। এটা সত্যি মহারাজ যে 10 বছর আগে আমার বাবা জামদাদ সাহেবের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। তাহলে সেটা ফেরত দিচ্ছ না কেন? সেটাই তো বলতে যাচ্ছি রাজন। গতকাল জামদাদ আমাদের বাড়িতে এসেছিলেন। তখন তিনি ঋণ মাফ করার জন্য আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাহলে ঋণ ফেরত দেবার প্রশ্ন কোথায় থাকে? তাহলে একটি প্রজাপতি হলো তোমার সাক্ষী? জামদাদ একটি প্রজাপতিকে সাক্ষী বানিয়ে তার সামনে ধার মাফ করার কথা বলেছিলেন। দেখো রাজু, এটা কোনো সাধারণ পঞ্চায়েত নয়, বরং রাজদরবার। এখানে এমন মন গড়া কথা গ্রহণ করা হয় না। ক্ষমা করুন মহারাজ, আমি মন গড়া কথা বলছি না, আমি সত্যি বলছি। গতকাল জামদাদ তার নাকে বসে থাকা প্রজাপতিকে সাক্ষী বানিয়ে ধার মাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহারাজ, এই ছেলে মিথ্যা কথা বলছে। গতকাল যখন আমি এর বাড়িতে গিয়েছিলাম, তখন প্রজাপতি আমার নাকে নয়, বরং ওর কুড়ে ঘরের উপরে বসেছিল। মিথ্যাবাদী কথাকার। এই কথা শুনে রাজা মুচকি হাসলেন। জামদাদ এবার নিজের ভুলের আভাস পেল। জামদাদ, অবশেষে তুমি শব্দজালে ফেঁসেই গেলে। হ্যাঁ জামদাদ, তোমার কথা থেকেই এটা প্রমাণিত হয় যে রাজুর কথা ঠিক।
জামদাদ, সত্যি সত্যি বলো, তুমি কত টাকা ধার দিয়েছিলে? মহারাজ, আল্লাহ মিথ্যা না বলাক, রহিমকে আমি 100টি রূপার মুদ্রা ধার দিয়েছিলাম। ক্ষমা করুন মহারাজ, আমি ভুলে 100-র জায়গায় 500 বলে ফেলেছিলাম। জামদাদ, আমরা বুঝেছি যে তুমি সেটা ভুলে করনি, বরং ইচ্ছাকৃতভাবে বলেছিলে। আমাদের আদেশ হল তোমাকে নিজের প্রতিশ্রুতি রক্ষা করে রাজুর বাবার ঋণ মাফ করতে হবে। দেখো জামদাদ, অনেক দিন ধরে তোমার বিরুদ্ধে আমরা অভিযোগ পাচ্ছিলাম, কিন্তু আমরা কোনো সুনির্দিষ্ট সুযোগের সন্ধানে ছিলাম। আজ সেই সুযোগ আমরা পেয়েছি। আমরা তোমাকে সতর্ক করে দিচ্ছি যে তুমি তোমার কার্যকলাপ থেকে বিরত থাকো এবং মানুষের রক্তচোষা ছেড়ে দাও। আমরা এটা বলি না যে তুমি তোমার ব্যবসা ছেড়ে দাও। ব্যবসা করো, কিন্তু সততার সাথে করো। তারপরে জামদাদ মুখ ফিরিয়ে দরবার থেকে চলে গেল। রাজকুমারী আয়েশা, তিনি পর্দার আড়াল থেকে সবকিছু দেখছিলেন। রাজাকে প্রণাম করে রহিম আর রাজু যখন দরবার থেকে যেতে লাগল, তখন রাজা বলে উঠলেন, দাঁড়াও রহিম। রাজু, তোমার পুত্র গুণী। আমরা এর বুদ্ধিমত্তায় অত্যন্ত প্রভাবিত হয়েছি। আমাদের সাথে আমাদের কন্যা আয়েশাও রাজুর বুদ্ধিমত্তাকে স্বীকার করেছেন। এটা দেখে আমাদের মনে হলো যে আমাদের খোঁজ সম্পূর্ণ হয়েছে। খোঁজ? কেমন খোঁজ মহারাজ? আমি তো কিছু বুঝলাম না। আমরা রাজকুমারীর জন্যে উপযুক্ত বরের খোঁজে ছিলাম। রহিম, তোমার পুত্রের রূপে আমরা আমাদের কন্যার বর পেয়ে গেছি। রাজন, এটা কি বলছেন? কোথায় রাজা ভোজ আর কোথায় এই গাঙ্গু তেলি? কিন্তু আমাদের উঁচু নিচু মানি না রহিম। আমাদের শুধু তোমার সম্মতি চাই। আমার এমন সাধ্য কোথায় রাজন যে আপনাকে মানা করতে পারি? আর তার কিছুদিন পরই মহা ধুমধামের সঙ্গে রাজু আর রাজকুমারী আয়েশার বিবাহ সম্পন্ন হল। তারপরে রাজা দরবারে ঘোষণা করলেন, আমাদের কোনো পুত্র নেই, অতএব জামাই রাজুকে আমরা আমাদের রাজত্ব অর্পণ করছি। অনেকদিন আগের কথা, একটি ছোট গ্রামে থাকতো রাফি ও সিয়াম নামে দুই বন্ধু। তারা দুইজনে একসঙ্গে খেলাধুলা করত, একসঙ্গে ঘুরে বেড়াতো। তারা দুইজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা একদিন গাছের নিচে বসেছিল। তখন হঠাৎ করে রাফি বলতে লাগলো, ধুর ধুর, আর ভালো লাগে না এই গরিবের জীবন। সারাদিন মাঠে কাটুনি, অথচ পকেটে 1 টাকাও থাকে না। কোনোভাবে যদি রাতারাতি অনেক টাকার মালিক হওয়া যেত। আরে রাফি, তাড়াহুড়া করো না, বা অসৎ উপায়ে বড়লোক হওয়ার চিন্তা ভালো না। আল্লাহ যা দিয়েছেন তাতে খুশি থেকে পরিশ্রম করা উচিত। তুই তোর ওই নীতি বাক্য নিজের কাছে রাখ। আমি বড়লোক হওয়ার কোনো একটা সুযোগ খুঁজছি। তারপর তাদের সেখানে একজন বৃদ্ধ মানুষ এলো। বৃদ্ধ মানুষ বলতে লাগলো, বাবা, আমি খুব তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দেবে? কোথাকার এক ভিখারি বুড়ো এসেছে, এর পেছনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ দাদু, এই নিন পানি। আপনি এখানে বসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। তোমাদের ধন্যবাদ, বিশেষ করে তোমাকে বাবা সিয়াম। আমি কোনো সাধারণ বুড়ো নই, তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমরা দুজনেই অভাবী, তাই তোমাদের আমি একটি জাদুকরি হাড়ি দিতে চাই। এই হাড়ির নিয়ম হলো, তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে
এতে যা চাইবে সকালবেলা তাই পাবে। কিন্তু মনে রেখো, লোভ করলে এই হাড়ি ধ্বংস হয়ে যাবে। তারপর হাড়ি দেওয়ার পর সেই বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। হা 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 হা, প্রতিদিন কেন একটু একটু করে চাবো? আজকে রাতে আমি একবারে 1000 সোনার কয়েন চাইবো, তাহলে আমি এই রাজ্যের সবচেয়ে বড় ধনী হয়ে যাব। রাফি, দাদু কিন্তু লোভ করতে বারণ করেছিলেন। আমাদের যা আছে তাতে আমরা অনেক ভালো আছি, বেশি লোভ করো না। তুই তোর ওই ছোট মন নিয়ে থাক, আমি আজ রাতেই সব চেয়ে নেব। রাফি তার নিজের লোভ সামলাতে না পেরে হাড়ি থেকে অনেক টাকা পয়সা চাইল, কিন্তু বেশি লোভের কারণে হাড়িটি ধ্বংস হয়ে গেল। হাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কি শোনা, কই এত ধোঁয়া কেন বের হচ্ছে? বাঁচাও, বাঁচাও! তারপর তারা দুইজনে সেই বৃদ্ধ লোকটির কাছে গেল এবং বলতে লাগলো, দাদু, আমাকে ক্ষমা করে দিন, আমি লোভ করে আমার সবকিছু হারিয়েছি। সিয়াম ঠিকই বলেছিল। দাদু, রাফি ওর ভুল বুঝতে পেরেছে। ও আমার বন্ধু, আমি আমার সম্পদ ওর সাথে ভাগ করে নেব। আমরা দুইজনে মিলে এবার সততার সাথে পরিশ্রম করব। মানুষের আসল সম্পদ তার টাকা নয়, তার চরিত্র ও সততা। সিয়াম সৎ ছিল, তাই তার সম্পদ রয়ে গেছে, আর তোমার লোভ তোমাকে আবার রাস্তায় নামিয়ে দিয়েছে। তোমাদের কল্যাণ হোক। ওর দোলাইয়া বিছা ঝোলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া। 1 2 3। আমার বাইসেপ দেখছো পিন্টু? একদম জিমের ট্রেনারের মতো টান টান। বল্টু, তোর বডি তো জং ধরা কলার মতন। মোর গায়ের পালিশ দেহসোস, মানুষ মোরে দেখলি সেলফি তোলনের লেগা পাগল। আরে ও মন্টু ভাই, ঘুমানো বন্ধ কর দেহি। এইভাবে ঘুমাইলে তো মানুষ তরে কাইটা জুস বানায়া খায়া ফালবো। ওঠ, একটু কসরত কর লও। কে রে, কে আর ডাকলো? একখানা হান্তি করি ঘুমাইতামও দিবি নানি। ব্যায়াম ওইগুন তঙ্গ মতো হিসকাদের কাম। আই যদি একবার গড়ান দি, তবে ব্রেক কিন্তু কাম করতো ন, একেবারে টেবিলের নিচে যাই থামো, বুঝছো তো? পিন্টু, তুই তো দেখি ভয়ে লাল হয়ে গেছস। ব্যায়াম কর, দেখবি ভয় একেবারে ফুরুত কইরা ভাগ্যা যাইব। বেশি ফাল পারিস না বল্টু, তোর হোসা এমনি হাতলা। একবার আচার খাইলে একেবারে জেলি হয়ে যাবি কইলাম। ওরে আল্লাহ গো, ওটা কি ফ্রিজের দুয়ার খোলানো শব্দ নি? কেউ কি ছুরি লুই আইতে আছে? কি কলি? ছুরি? আরে কাটানোর আগে তোঙ্গ উপর দি গড়াই যামু, সব দি একেবারে স্যাপটা হয়ে যাবি। শান্ত অশব্দী, মুই যদি লাল থেকে ফ্যাকাশে হইয়ে যাই, তবে কিন্তু মোর দাম একেবারে কমে যাইবে বাপুরে। আমি কলা লম্বা খুব, নাচলে আমি দিই যে ডুব। ইয়ো ইয়ো। আপেল মুই গোলগাল, গাল দুহান টকটকে লাল। ইয়ো ইয়ো ইয়ো।
আয় তরমুজ বিশাল বড়, নাচলে উইব থর থর, ইয়ো ইয়ো। মোর দোলাইয়া বিছা ঝোলাইয়া নাচবো এই রাতে ঘুমটা খুলিয়া।